হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে ফেলেছেন যে কিভাবে খুব সহজে আপনারা প্রবাসী ব্যাংকের লোনটা নিতে পারেন। তো এখানে আপনার মূলত প্রবাসী ব্যাংকের লোনের যে প্রসেস রয়েছে সেটা আপনাদেরকে আমি বলে দিব। আপনার আমার ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের আশা করি অনেক উপকার হবে। তো প্রথমে আপনাকে প্রবাসী ব্যাংকের লোন নিতে গেলে আপনাকে প্রথম দিন গিয়ে আপনাকে যেটি করতে হবে, প্রথম দিন আপনাকে নিয়ে যেতে হবে আপনার পাসপোর্ট যে ফটোকপি আছে, পাসপোর্টের একটি ফটোকপি নিয়ে যাবেন এবং আপনার ভিসার একটি ফটোকপি, এবং আপনি নিয়ে যাবেন আপনার যে এনআইডি কার্ড রয়েছে তার একটি ফটোকপি আপনি নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আপনার ওখানে যে কর্মকর্তা রয়েছেন সেখানে তাদের বলবেন যে আমি এরকম লোন নিতে যাচ্ছি, আমি এই দেশে যাব। তো আপনার দেশটির নাম বলার পরে তারপরে আপনার সব কিছু শুনবে। সে শোনার পরে আপনার তার খাতায় একটি এন্ট্রি করে নেবে আপনার নাম দিয়ে। তার পরবর্তীতে আপনার ফোন নাম্বার এবং আপনার ওইখানে গ্রাম, আপনার থানা, জেলা সব কিছু তারা লিখে নেবে। এবং তার পরবর্তীতে আপনার যেটি করবে সেটি হচ্ছে, আপনার কাছে নিশ্চয়ই ডিসপ্লেতে একটি লেখা দেখতে পাচ্ছেন, একটি আপনার পেজ দিয়ে দেবে, একটি ওয়ান পেজার, যেখানে আপনার লেখা থাকবে পরবর্তী আপনার দিনে আপনি যে কাগজপত্রগুলো নিয়ে যাবেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেতে অলরেডি দেওয়া আছে। তো অভিবাসনের ঋণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র, আপনার কী কাগজপত্র নিয়ে গেলে আপনি খুব সহজে লোন পেতে পারেন। তো তার ভেতরে আবেদনকারী প্রয়োজনীয় কাগজপত্র এখানে 1 নম্বরে রয়েছে রঙিন ফটোকপি 2টা এবং ভিসার ফটোকপি 2টা, বিএমইটি ম্যান পাওয়ারের কার্ডের ফটোকপি, এবং 4 হচ্ছে লেবার কনস্ট্রাকশনের ফটোকপি। যদি আপনারা সৌদি যান সেই ক্ষেত্রে আপনাদের যেটা চুক্তিপত্র বলি আমরা, সৌদি ক্ষেত্রে চুক্তিপত্র লাগবে না লোন নিতে গেলে। এবং তার পরবর্তী যেটা রয়েছে সেটি হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি 5 কপি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি। এটা কিন্তু আমি যে কাগজগুলো বলছি এটা কিন্তু আপনার পরের যে কর্মদিবস রয়েছে যেদিন আপনি এই কাগজপত্রগুলো রেডি করে নিয়ে যেতে পারেন, মানে দ্বিতীয় দিনের আপনার কাজ থাকবে। প্রথম দিন আপনার ওখানে আইডি কার্ড দিয়ে, আপনার পাসপোর্ট দিয়ে, ভিসা দিয়ে আপনি এন্ট্রি হয়ে আসবেন, আপনার খাতায় রেজিস্ট্রেশন করে নেবে তারা। পরবর্তী আপনি দ্বিতীয় দিন অথবা তৃতীয় দিন আপনার যেদিন এই কাগজগুলো আপনার রেডি করে নিয়ে যেতে পারেন সেই দিন আপনি এই কাগজগুলো নিয়ে যাবেন। তো তারপরে আমি বলে দিচ্ছি, 18 স্ট্যাম্প, প্রতিটি 100 টাকার মূল্যে 3টি আপনার স্ট্যাম্প নিয়ে যেতে হবে, এবং রেভিনিউ স্ট্যাম্প যেটি 10 টাকা করে মূল্য ওটা 16টি নিয়ে যেতে হবে। তারপরে আপনাকে 9 নম্বরে যেটি রয়েছে বসত বাড়ির জমির দলিল অথবা পত্রার ফটোকপি, এবং 10 নম্বরে রয়েছে ঋণ গ্রহীতার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। অর্থাৎ ঋণ গ্রহীতার নামে ব্যাংক অ্যাকাউন্ট বলতে আপনার যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট আপনি করতে পারেন। সেই ক্ষেত্রে অগ্রণী ব্যাংকের যদি অ্যাকাউন্ট আপনি করেন সেই ক্ষেত্রে লোনের টাকা আপনারা ওরা ব্যাংক থেকে যেদিনই চেক দিবে সেই দিনই আপনি টাকাটা তুলতে পারবেন। যদি অন্য কোনো ব্যাংকে হয় সেই ক্ষেত্রে আপনার যেটি করতে হবে, একদিন পরে আপনি টাকাটা পেয়ে যাবেন। তো তারপরে রয়েছে বাড়ির বিদ্যুৎ বিল, পানি বিল, হোল্ডিং কাগজপত্র, অর্থাৎ এর মূল কপি, আপনার যে কারেন্ট বিল অথবা বাসার যে হোল্ডিং নাম্বার রয়েছে এটা আপনার অরিজিনাল যেটা রয়েছে সেটা তাদের জমা দেওয়া লাগবে। এখানে অভিবাসন, অর্থাৎ যে বাইরে চলে যাচ্ছে তার ঋণ নিতে গেলে আপনার এই 11টি কাগজ বাধ্যতামূলক তার একসঙ্গে একটা ফাইলে নিয়ে যেতে হবে। পরবর্তীতে আসি যেটা আপনার জামিনদারের প্রয়োজনীয় কাগজপত্র। এখানে জামিনদারের পাসপোর্ট সাইজের 14 তোলা ছবি লাগবে 2টা, এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে, এবং যে আপনার জামিনদার হবে তার 3টা ব্ল্যাঙ্ক চেক থাকা লাগবে, এবং বিগত 6 মাসের সঞ্চয়ী ব্যাংক হিসেবে স্টেটমেন্ট এবং ব্যাংক কর্মকর্তার থেকে সিল ও স্বাক্ষর থাকতে হবে, এবং ব্যাংকের সর্বনিম্ন 5 থেকে 7,000 টাকা থাকতে হবে। এখন আপনার নমিনি আপনি কাকে বানাবেন? যদি আপনার নমিনি বিজনেস করে সেই ক্ষেত্রে তার ট্রেড লাইসেন্সের মূল কপি দেখিয়ে ফটোকপি আপনার জমা দিতে হবে, এবং যদি কেউ চাকরি করে সেই ক্ষেত্রে চাকরি করলে নিয়োগপত্র প্রত্যয়নের কপি দিবেন। তো এরপরে আপনার ব্যাংক কর্মকর্তা এখানে আপনার লিখে নেবে যে আপনি কাদের গ্যারান্টার বানাচ্ছেন, গ্যারান্টার আপনার কি হয়, এবং আপনি অবশ্যই যেটি করবেন, আপনার গ্যারান্টার যদি সচরাচর আমাদের অনেকে দেখাচ্ছে আমাদের লোন নিতে যায় কিন্তু আমাদের সরকারি চাকরিজীবী নাও থাকতে পারে, কিংবা যে কোনো চাকরি করতে পারে, সে সরকারি চাকরিজীবী করতে হবে এমন কোনো কাজ নাই। এবং আপনার ব্যবসার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স হলে খুব সহজে আপনার লোনটি নেওয়া যায়। সেই ক্ষেত্রে আপনার যদি পরিচিত কেউ না থাকে সেই ক্ষেত্রে আপনারা একটি টিক্স অবলম্বন করবেন অবশ্যই, যেটা আমার ক্ষেত্রে ভুল হয়েছিল। আমি অন্য একজনকে গ্যারান্টার বানাতে চাইছিলাম, পরবর্তী ব্যাংক কর্মকর্তা আপনার বলবে আমরা কিন্তু তা যাচাই করব, আপনার আত্মীয় না হলে কিন্তু আপনার টাকা দিব না, এই ধরনের বিভিন্ন কথা আপনার বলবে। কারণ এখানে তারা মূলত গ্যারান্টার চায় আপনার রক্ত কোনো সম্পর্ক হলে সব থেকে ভালো হয়। যদি আপনি অন্য কাউকে গ্যারান্টার বানাতে চান আপনার রক্তের ভেতরে না হয়
বাইরে যদি কোনো গ্যারান্টারকে আপনি গ্যারান্টার বানাতে চান, তাহলে আপনি তাদের বলবেন এটা হচ্ছে আমার মামাতো ভাই কিংবা খালাতো ভাই, এটা আমার মামা, এটা আমার দুলা ভাই। এরকমভাবে আপনি খুব সহজে গ্যারান্টার বানাবেন এবং তাদের সঙ্গে আপনি কোনো রকমে ভীতুভাবে আচরণ করবেন না, যে বুঝতে দিবেন না যে আপনি সত্য বলছেন কি মিথ্যা বলছেন। আর এটার পরে আপনার নির্ভর করবে যে তারা হচ্ছে আপনার গ্যারান্টারটি কাউন্ট হবে কিনা। যদি আপনার তাদের ওইখানে গ্যারান্টারে যদি আপনি ঝামেলা করে ফেলেন, একবার আপনি বললেন চাকরিজীবী, একবার বললেন আমার বিজনেস করে, সেই ক্ষেত্রে কিন্তু তারা বুঝতে যদি পারে কোনো রকমে আপনার একবার ফাইল যদি তারা বুঝে ফেলে, সেই ক্ষেত্রে তারা কিন্তু বলবে যে আপনার এই গ্যারান্টার হবে না, পরবর্তীতে আপনি আরেকটা গ্যারান্টার জোগাড় করেন। সেই ক্ষেত্রে আপনার এটা কিন্তু অনেক ঝামেলা। কারণ হচ্ছে সবাই কিন্তু আপনি চাইলে যে কোনো মানুষকে কিন্তু গ্যারান্টার বানাতে পারবেন না, কারণ 3টা চেকের পাতা এবং ব্যাংকে লেনদেন থাকা লাগবে তাদের। পরবর্তীতে আপনার যেটি করতে হবে, এখানে আপনার ওখানে ব্যাংক কর্মকর্তা যে কাগজটি আপনার ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এখানে লেখা থাকবে, আপনার একটু লিখে দিবে, তারপরে বলবে যে আপনি এই কাগজপত্রগুলো নিয়ে আসবেন। এইখানে আপনার লেখা রয়েছে ঋণের খরচ, এটা হচ্ছে অফারের যোগ্য। এখানে আপনি যদি 1 লক্ষ টাকা নেন, আপনার 2550 টাকা আপনার তাদের জমা দেওয়া লাগবে। এবং যদি 1,50,000 টাকা নেন, তাহলে 4,025 টাকা আপনার ব্যাংকে জমা দেওয়া লাগবে। এবং যদি 2 লক্ষ টাকা লোন নেন, 4600 টাকা আপনার জমা দেওয়া লাগবে। যদি আপনি 2,50,000 টাকা লোন নেন, সেই ক্ষেত্রে আপনার 6,075 টাকা জমা দেওয়া লাগবে। এবং যদি 3 লক্ষ টাকা লোন নেন, তাহলে 6,650 টাকা আপনার জমা নিবে। এবং এটা হচ্ছে অফারের যোগ্য, অর্থাৎ আপনি এই টাকাটা আর কখনোই ফেরত পাবেন না। তো তারপরে আপনার নিচে আপনার তো একটি গ্যারান্টার হয়ে গেল, পরবর্তীতে আপনার আরও আপনার হচ্ছে এখনও 3জন আপনার গ্যারান্টার লাগবে। যে 3জন গ্যারান্টার হচ্ছে আপনার রক্ত সম্পর্ক হলে সব থেকে ভালো হয়। এবং টোটাল মোট 4জন গ্যারান্টার লাগবে। এবং 4জন গ্যারান্টারই আপনার যেদিন তারা হচ্ছে ফাইল প্রসেসিং করবে, সেদিন অবশ্যই তাদের যাওয়া লাগবে, তাদের কাছ থেকে সই নেওয়া হবে। এবং তার পরবর্তীতে আপনার এখানে 2য় নম্বরে যে গ্যারান্টার থাকবে, আপনার হচ্ছে মা বাবা অথবা আপনার চাচাকে আপনি 2য় গ্যারান্টার বানাতে পারেন। এবং 3য় গ্যারান্টার যদি আপনার বোন থাকে, বোনের জামাইকে আপনি গ্যারান্টার বানাতে পারেন, অথবা আপনার ভাইকে আপনি গ্যারান্টার বানাতে পারেন। এবং যে হচ্ছে আপনার 3য় যে গ্যারান্টার রয়েছে, আপনি আপনার স্ত্রী যদি বিবাহ যদি করে থাকেন, সেই ক্ষেত্রে স্ত্রী অথবা পাড়া প্রতিবেশী যে কোনো একজনকে আপনি গ্যারান্টার বানাতে পারেন। তো এই কাগজপত্রগুলো সব কিছু নিয়ে গিয়ে আপনি তাদের সঙ্গে একটি ফাইলে নিয়ে আপনি সব কিছু কমপ্লিট করার পর তাদের কাছে আপনি বলবেন, মানে 2য় দিন আপনার এই প্রসেসগুলো শেষ হয়ে যাবে। তো তার পরবর্তীতে আপনারা বলতে পারেন যে এখানে প্রবাসী ব্যাংকের থেকে লোন নেবো, সেই ক্ষেত্রে আমার কয় টাকা লোন দেবে, আমি 2 লাখ নিতে পারি কিংবা 3 লাখ নিতে পারি। এটা মূলত নির্ভর করবে যে আপনার যে গ্যারান্টার হচ্ছে তার লেনদেনের। যদি আপনার কোনো ব্যাংক কর্মকর্তা পরিচিত থাকে, তাহলে সেটা আলাদা ব্যাপার, সেটা তার নির্ভর করে সে আপনার কত দেবে সেটার উপরে। এবার আপনারা অনেকে বলতে পারেন যে ভাই এটার হচ্ছে সুদ কত পাচ্ছেন হতে পারে। তো এটার সুদ মূলত হচ্ছে 8% আপনার সুদ দেওয়া লাগবে। এবং মোট কিস্তি দেওয়া লাগবে আপনার 22টা। যদি আপনি 1 লক্ষ টাকা নেন, তাহলে আপনার কিস্তি দেওয়া লাগবে 5,000 টাকা। যদি 1,50,000 টাকা নেন, তাহলে আপনার কিস্তি দেওয়া লাগবে 7,500 টাকা। যদি 2 লক্ষ টাকা কিস্তি নেন, তাহলে আপনার দেওয়া লাগবে 10,000 টাকা। যদি 2.5 লক্ষ টাকা কিস্তি নেন, তাহলে আপনার কিস্তি দেওয়া লাগবে আপনার 12,500 টাকা। যদি 3 লক্ষ টাকা লোন নেন, তাহলে প্রতি মাসে আপনার জমা দেওয়া লাগবে 15,000 টাকা। তো এই ক্ষেত্রে তাদের আরও একটি সুবিধা রয়েছে, যেটি হচ্ছে আপনারা প্রথম 2 মাস তাদের লোন দেওয়া লাগে না, এবং 3য় মাস থেকে তাদের লোনটা দেওয়া লাগে। তো এই ছিল মূলত ভিডিওটি। এছাড়া আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনার এখানে যে ম্যানেজার আপনার প্রথমে যে ফাইলটি দিচ্ছে, অর্থাৎ যে কাগজটি দিচ্ছে, মূলত আপনার গোল করে করে দিয়ে, যেটা মূলত আপনার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, অবশ্যই এখানে গ্যারান্টারটা আপনার যার বানাতে যাচ্ছেন, অবশ্যই এমন কাউকে গ্যারান্টার বানাবেন যার হচ্ছে কোনো ধরনের ব্যাংকে লোন নেই কিংবা ব্যাংক লোন বাকি আছে, এমন কাউকে আপনি গ্যারান্টার বানালে সেই ক্ষেত্রে কিন্তু আপনার লোনটা নিতে অনেক দেরি হয়ে যেতে পারে। এবার আপনারা বলতে পারেন যে ভাই লোন আমার কত দিনের ভেতরে আমার লোনটা দিতে পারে। এটা নির্ভর করে মূলত আপনার কাগজপত্রের উপরে এবং ব্যাংক কর্মকর্তাদের ইচ্ছার উপরে বলতে পারেন। তবে ধরা যায় সর্বনিম্ন আপনার 5 থেকে 7 কর্মদিবসের ভেতরে, আপনার শুক্রবার শনিবার বাদে আশা করা যায় আপনার লোনটা পাবেন। তো প্রথম দিন আপনি হচ্ছে কাগজপত্র ওখানে গিয়ে আপনার ডাটাতে আপনার ওদের যে খাতা রয়েছে, রেজিস্ট্রেশন খাতা, সেখানে এন্ট্রি করে নিয়ে আসলেন। 2য় দিন অথবা 3য় দিন আপনার কাগজপত্র সব কিছু নিয়ে তাদের কাছে জমা দিলেন। এবং 3য় দিন তারা আপনার আবার ফোন দিয়ে বলবে যে আপনার যে গ্যারান্টাররা রয়েছে তাদের সবাইকে নিয়ে আপনি ব্যাংকে চলে আসেন। আপনারা যাবেন, গিয়ে ব্যাংকে হচ্ছে সই করে আসবেন। আসার পরে আপনাদের কাজ শেষ। পরবর্তীতে আপনাদের আবারও ফোন করবে, ফোন করে পরবর্তীতে আপনাদের ব্যাংকের একটি চেক ধরিয়ে দিবে, যেটার মাধ্যমে আপনি যদি অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট যদি থেকে থাকে, তাহলে খুব সহজে আপনারা অগ্রণী ব্যাংকে জমা দিয়ে সঙ্গে সঙ্গে 1 থেকে 2 ঘন্টার ভেতরে আপনারা টাকাটা পেয়ে যেতে পারেন। এবং যদি আপনার অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট হয়, সেই ক্ষেত্রে 1 কর্মদিবসের পরে
আপনারা অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তো বিস্তারিত এই ছিল ভিডিওটি। যদি কোনো ভাইয়ের যদি সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট বক্সে আশা করি ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন। যদি ভিডিওতে কোনো ধরনের আপনাদের বুঝতে অসুবিধা হয়, নিচে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, অথবা আমার পার্সোনাল ফেসবুক পেজের লিঙ্ক সোশ্যাল মিডিয়াগুলোতে আপনারা ফলো করতে পারেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সরাসরি ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।